সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর থেকেই আমরা দেখছি একের পর এক ভারতের যে কার্যক্রম তার সবগুলোকেই যদি আমরা এক বাক্যে বলি সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করা। আর সেই অস্থিতিশীল করার মন মানসিকতার থেকে তারা বিভিন্ন রকম কার্যক্রম তারা গ্রহণ করছেন। অতি সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গার বা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টার আগেও তারা যেটা করেছেন সেটা হচ্ছে যে বিভিন্ন সংস্থা অর্গানাইজেশন তারা তাদের দাবি দাওয়া নিয়ে এসেছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে। এগুলা যখন তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন তখনই তারা সাম্প্রদায়িক দাঙ্গার কথা চিন্তা করলেন। সেই সাম্প্রদায়িক দাঙ্গায় তারা প্রথমেই এই ইসকনকে দিয়ে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলেন এবং ইসকনের সেই চিন্ময়কে গ্রেপ্তারের পর তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাই আমি বলছি দর্শক, তারা যে বিবৃতি দিলে এবং তাদের যে প্রতিক্রিয়া দেখালো তাতে করেও বাংলাদেশের মানুষের বিচক্ষণতা এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দূরদর্শিতার কারণে সাম্প্রদায়িক দাঙ্গাটা এড়ানো গিয়েছে। এমনকি এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য একজন নিরীহ আইনজীবীকে আদালতে হত্যাও করা হয়, মসজিদ ভাঙ্গা হয়। কিন্তু তার প্রত্যুত্তরে বারবার আমরা যারা কথা বলি মিডিয়া, আমরাও বলেছি বারবার যে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। জনগণ সেটাই শুনেছে বলে আমরা বিশ্বাস করি। এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে যখন ব্যর্থ হলো সরকার, অন্যদিকে আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে এবং এই সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েই যাচ্ছে। যে ডিসইনফরমেশনগুলো দিয়ে তারা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সব ক্ষেত্রেই তারা, আমি বলবো, এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। মিডিয়ার এই প্রপাগান্ডা নিয়ে দর্শক আমি আলাদা আরেকটা ভিডিও করব, কারণ মিডিয়া এত ব্যাপকভাবে যে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছে তার অনেকগুলা বিষয় এখানে আলোচনার ব্যাপার আছে এবং অনেকগুলা মিডিয়া, মোরলেস প্রায় 49 মিডিয়া আমরা দেখেছি, একটা লিস্ট দেওয়া হয়েছে। আমি সেটা নিয়ে আলাদা কথা বলবো দর্শক, আমি আগে বলছি। যাই হোক, এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো বাধাতে যখন ব্যর্থ হলো তখন আপনারা দেখেছেন যে বাংলাদেশের উপ হাইকমিশন কলকাতায় তারা আক্রমণ করে, সেখানে বাংলাদেশের পতাকা অবমাননা করা হলো এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করা হলো। তারপরেও বাঁধেনি সাম্প্রদায়িক দাঙ্গা। তার প্রায় 4-5 দিন পরেই আগরতলায়, সেই ত্রিপুরায় আবার কি করা হলো, বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করা হলো। অবশ্য বাংলাদেশের এই উপ হাইকমিশনে আক্রমণের পরপরই আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে ভারত দুঃখ প্রকাশ করেছে এবং তারা আশ্বস্ত করেছে যে তারা প্রয়োজনীয় নিরাপত্তা নিয়েছে। কারণ এটা খুব স্বাভাবিক, জেনেভা চুক্তি অনুযায়ী আপনারা জানেন দর্শক, যে কোনো দেশের হাইকমিশনের লোকজনকে নিরাপত্তা বিধান করা ওই সংশ্লিষ্ট দেশের রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। যাই হোক, এইটাও যখন ব্যর্থ হলো, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধল না, তখন আমরা দেখলাম যে আরএসএস, সেই যে হিন্দুদের যে সংগঠনটা, যে মৌলবাদী সংগঠন এবং যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাবাদ দিয়ে, হিন্দু মুসলিম দাঙ্গাবাদ দিয়ে, সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের মসজিদ ভাঙ্গা, বাড়িঘরে আগুন দেওয়া সহ নানা অভিযোগ আছে। সেই আরএসএস কি করলো, এখন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন গ্রামের কর্মসূচি ঘোষণা করলো। যদিও তারা এই ঘোষণা করাটাকে বলছে এটা আরএসএস এর কাজ নয়, এটাকে তারা ভিন্ন নাম দিয়েছে, কিন্তু প্রকারান্তরে সেটা কিন্তু আরএসএসই করেছে। আমরা একটু দেখি দর্শক, একটা রিপোর্ট আছে এখানে, সেখানে বলা হচ্ছে যে দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন গ্রামের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হবে। তাই অর্থাৎ তারা বলছেন যে ভারতে যে সারা বিশ্বে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, এইটাকে সামনে রেখেই তারা মানবাধিকারের সবক দেওয়ার জন্য বাংলাদেশিদেরকে তারা কি করছেন, বাংলাদেশের হাইকমিশনকে দিল্লিতে তারা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন।
এখানে একটা জিনিস বলি দর্শক, আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলও ভারতীয় হাইকমিশনের অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। তারা পদযাত্রা করে তারা সেখানে গিয়ে স্মারকলিপিটা দিয়েছে। যদিও আমার অ্যানালাইসিস হচ্ছে এই মুহূর্তে আমাদের এই ধরনের কর্মসূচি গ্রহণ না করাই শ্রেয় হবে বলে আমি মনে করি। কারণ যখন বড় জমায়েত হয় তখন অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, এটা বাস্তবতা। কাজেই ভারত যতই আমাদের উস্কানি দেখ না কেন, আমাদের মনে রাখতে হবে সবগুলা বিষয়কেই মোকাবেলা করতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে। আমি আসবো সেই আলোচনায় দর্শক। এর মাঝে এখানে আরেকটা ঘটনা ঘটেছে যে আরএসএস এর যে বাংলাদেশের হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রথমে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফরে আসার কথা ছিল, পরবর্তীতে এটা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয় যে তিনি আসবেন কিনা, এই ধরনের একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়। বাংলাদেশের পক্ষ থেকে কিছু বলা না হলেও ভারত তার পক্ষ থেকে ঘোষণা করেছে এবং কনফার্ম করেছে যে তিনি আসছেন এবং তিনি এসেছেন। এখন এই যে পররাষ্ট্র সচিবের নামটা হচ্ছে দর্শক, আমি যদি যাই হোক নাম কোনো ফ্যাক্টর নয়। এখন বাংলাদেশের এই যে পালা বদলের পর ভারতের এই পররাষ্ট্র সচিব ভারতের পক্ষ থেকে যে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা, হাই কমিশনে হামলা, আবার দিল্লিতে উপ হাই কমিশনে হামলা এবং দিল্লিতে হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি করা, ইসকনকে নিয়ে বিবৃতি দেওয়া, এই যে এক ধরনের টানাপোড়ন বা মতদ্বৈততা বা এক ধরনের উত্তেজনাকর বাক্য বিনিময় পররাষ্ট্রনীতির, এর ফলে ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, আমি বলবো এটি এক ধরনের, আমার বিশ্লেষণ বলে যে এই যে দুই দেশের মধ্যে যে এক ধরনের কি বলা যায় উত্তেজনা আছে, সেটাকেই তিনি ডিএসকেলেট করতে আসছেন। তার এখানে সফরে আসার উদ্দেশ্যটাই তো হচ্ছে কোনো সমস্যার সমাধান করা এবং সে ব্যাপারে তারা কথা বলবেন। কাজেই তার এই আশাটাকে পজিটিভ বলে আমাদের ধরে নেওয়া উচিত। অবশ্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেকে বলছেন যে না, ভারতের পররাষ্ট্র সচিবের এখানে আসার দরকার নাই বা কোনো ধরনের ভিজিট করার দরকার নাই। নো, দিস ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিপ্লোমেসি। ডিপ্লোমেসিতে আপনি আলোচনা করেই শেষ করবেন। তাছাড়া ভারত যখন এখানে আসছে, তার মানে এটার থেকে আমরা ধরে নিতেই পারি ভারত আসছে এই যে উত্তেজনা আছে দুই দেশের মধ্যে, এটাকে ডিএসকেলেট করা, এটাকে ডিমলিশ করা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমি যেটা বলবো দর্শক, এই যে ভারতের যে আরএসএস যে হিন্দু মৌলবাদী সংগঠন, তারা যে হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে, এইটার প্রেক্ষাপটে আমরা আমাদের কোনো পাল্টা কর্মসূচি নেওয়াটা আমি আমার বিশ্লেষণে বলি যে ঠিক নয় এই মুহূর্তে অন্তত। আর ভারতের এই হামলা মামলা বা আপনার হুমকি দামকি যেটাই হোক না কেন, দিন শেষে মনে রাখতে হবে ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে এবং এই সকল ব্যবসায়িক সম্পর্কগুলোকে বিবেচনায় রেখেই আমরা আমাদের মর্যাদা রক্ষা করে পররাষ্ট্রনীতিকে আমরা সেভাবেই ঢেলে সাজাবো, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। তবে ভারত যদি তার সীমা লঙ্ঘন করে, আমি আমার এই ভিডিওর বটম লাইনটা থাকবো দর্শক এটা দিয়ে, যে ভারত যদি তার সীমা লঙ্ঘন করে এবং একের পর এক বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কার্যক্রম পরিচালনা করতেই থাকে, সেই ক্ষেত্রে এটির যে বাস্তবতা, এটা তো অস্বীকার করা যাবে না। ভারত অনেক বড় বৃহৎ শক্তির একটি দেশ। ভারতের তুলনায় আমরা আমাদের শক্তি সামর্থ্য হয়তো বা ততটা নেই, কিন্তু তাই বলে কোনো দেশই তার নিজের স্বার্থ যখন, নিজের সার্বভৌমত্ব যখন আক্রমণের শিকার হবে, তারা ছেড়ে কথা বলবে না। বাংলাদেশও সে ব্যাপারে প্রস্তুত আছে বলে আমি বিশ্বাস করি। তবে এই তারা যে হাইকমিশন ঘেরাও করছে বা পতাকা পুড়িয়েছে, প্রধান উপদেষ্টা কুশপুত্তলিকা দাহ করেছে, এটার প্রত্যুত্তরে আমরা যেটা করা উচিত, আমাদের বুদ্ধিভিত্তিক পররাষ্ট্রনীতি পরিচালনা করা উচিত। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আমি তো এত ডিটেলস আলোচনা করতে পারবো না দর্শক। আমি যেটা মনে করি বাংলাদেশের উচিত হবে এই মুহূর্তে চায়নার সাথে আমাদের মোর ইন্টারাকশন গড়ে তোলা, চায়নাকে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে
বেশি বেশি প্রজেক্টে জড়িত করা। চায়নার সাথে আমাদের ব্যবসায়িক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এই সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে কারণ কারণ খুব স্বাভাবিকভাবেই যখন আপনি দেখবেন যে আপনার উপর কেউ খড়গ নিয়ে আসছে, সে যখন খুব শক্তিশালী হবে তখন কি করবেন, আপনি আরেকটা শক্তির সাহায্য চাইতেই হবে। এটাই খুব স্বাভাবিক। কারণ আপনারা দেখেছেন সেই বাশার আল আসাদকে রাশিয়া অনেক দিন টিকিয়ে রেখেছে, কিন্তু যখন এই বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীরা গিয়ে আজকে দখল করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনার মতোই, এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন আছে এবং তাদের স্থানীয় যে প্রতিনিধি সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ইসরায়েলেরও সহযোগিতা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। কাজেই ভারত যদি এইরকম হাম্বি দেখায়, সেই ক্ষেত্রে আমাদের চায়নার সাথে মোর অ্যান্ড মোর ইন্টারাকশন নিড টু বি বিল্ড আপ এবং চায়নাকে আমাদের উন্নয়নের আরও বেশি, ইতিমধ্যে তারা আমাদের উন্নয়নের অংশীদার আছে, কারণ চায়না যত বেশি আমাদের উন্নয়নের অংশীদার হবে ততই ভারত এখান থেকে তাদের অবস্থানকে গুটিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। তাছাড়া চায়নার সাথে ভারতের সবসময় একটি সাপে নেউলের সম্পর্ক আছে। কাজেই চায়নার সাথে ইভেন আমি বলছি, যদি প্রয়োজন মনে করে বাংলাদেশ, ভারত যদি অতিমাত্রায় হাম্বি দেখায়, তাহলে বাংলাদেশের উচিত হবে চায়নার সাথে কোনো ধরনের যৌথ সামরিক মহড়াও বাংলাদেশের অভ্যন্তরে তারা করতেই পারে। তখন খুব সঙ্গত কারণেই ভারত হয়তো বা এইটুকু মেসেজ তারা পেয়ে যাবে যে চায়না ইজ স্টেইং বিসাইড বাংলাদেশ। আমি আমার শেষ করব ভিডিওটা এটা বলে, ভারতের এই যে একের পর এক প্রপাগান্ডা এবং তারা যে এখনো স্বপ্ন দেখছে, তাদের যে পররাষ্ট্রনীতি, তারা মনে করছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেবে, এবং তারা এই জায়গায় বারবার ভুল করছে, অতীতেও করেছে, এখনও করছে। শেখ হাসিনার এইভাবে ফিরে আসা সম্ভব নয়। কাজেই ভারতকে তার পররাষ্ট্রনীতি জেলে সাজাতে হবে এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে না রেখে জনগণের সাথে এবং সরকারে যারা আসবে সেই সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা উচিত ভারতের। পাশাপাশি বাংলাদেশের উচিত চায়নার সাথে মোর অ্যান্ড মোর ক্লোজ টাই বিল্ড আপ করা।